ফ্ল্যাটে রান্না করার মতো একজন তো দরকার। মা এখন বিয়ের কথা বলো না তো। বিয়ে মানেই বাড়তি ঝামেলা। আগে অফিসের বস হই, তারপর বিয়ে করব। তোর যা মনে চায় তাই কর, আমি আর তোর রান্না করে দিতে আসবো না। মা আজকে কিন্তু আমার প্রিয় খাবারটা রান্না করবে। ভাইয়া, আর আমাকে নিয়ে ঘুরতে যাবি কখন? তোরা বিকেলে বের হবি, তোর বাবা দুপুরে এখানে আসবে। আচ্ছা। তারপর খাবার শেষ করে নীলা আর আমি বসে গল্প করলাম আর মুভি দেখলাম। আর মা একজন কাজের লোক সাথে নিয়ে আমার প্রিয় খাবার রান্না করছে। বাবা ওই খাবারটা অনেক পছন্দ করেন। দুপুর 12টার দিকে বাবা ফ্ল্যাটে চলে আসলেন। তারপর জুম্মার নামাজ পড়তে চলে গেলাম বাবার সাথে। জুম্মার নামাজ শেষে ফ্ল্যাটে ফিরে এলাম। এসে দেখি মার নীলা খাবার টেবিলে সব কিছু সাজিয়ে রাখছে। একটু পর সবাই দুপুরের খাবার খাওয়া শেষ করলাম। খাবার শেষে বাবার সাথে কিছু সময় অফিসের ব্যাপারে কথা করলাম। 3টার দিকে নীলাকে নিয়ে ঘুরতে বের হলাম। রাফিনও কল দিয়ে ঘুরতে যেতে বলেছিল। আমি নীলাকে নিয়ে যাওয়ার কথা বলে না করলাম। এখনও তো রাফিনের গার্লফ্রেন্ডে ঘুরতে যাবে। গাড়ি নিয়ে বের হয়েছে। তারপর অনেক জায়গায় ঘুরলাম। আইসক্রিম আর চকলেট খাওয়া বাদ দেওয়ার হয় নাই। তারপর রাতে খাবার বাইরে থেকে খেয়েই রাত 8টার দিকে নীলাকে নিতে বাসায় গেলাম। আজ 7 দিন পর বাসায় আসলাম। বাসায় এসে মার সাথে কিছু সময় গল্প করে আবার ফ্ল্যাটে চলে আসলাম। ড্রাইভার নামিয়ে দিয়ে গেল। ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে দেখি ঘড়িতে রাত 10টা বাজে। তারপর বিছানায় শুয়ে কিছু সময় ফেসবুকে ঘোরাঘুরি করলাম। একটু পর ঘড়িতে দেখি 11টা বাজে। আরামের সময়গুলো অনেক তাড়াতাড়ি যায় মনে হয়। তাই আর ফেসবুকের সময় নষ্ট না করে ফোনটাতে অ্যালার্ম দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম। পরের দিন ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। ঘুম থেকে উঠে কেমন যেন ভালো লাগছে না। তাই মাকে কল দিলাম। মা কল রিসিভ করলো। হ্যাঁ বল। মা কি করো? এই তো তোর বাবার পাশে বসে আছি। তোমরা সবাই ঠিক আছো তো? মায়ের কণ্ঠটা কেমন জানি অন্যরকম লাগলো। হ্যাঁ ঠিক আছে, তবে তোর বাবার রাতের থেকে জ্বর এখন কমেছে। কি বল? আমাকে আগে জানাবে না? ডাক্তার এসে দেখে ঔষধ দিয়ে গেছে, তোকে চিন্তা করতে হবে না। আচ্ছা আমি আসছি। তারপর দ্রুত ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে বাইকে নিয়ে বাসে চলে গেলাম। গিয়ে কলিং বেল চাপতে একটু পর নীলা দরজা খুলে দিল। কিরে বাবার জ্বর, আমাকে জানাস না কেন? রাতে তো আমি জানতাম না, সকালে একটু আগে জানলাম। তার আগেই নাকি তুই মায়ের সাথে কথা বলেছিস। তুই কি বাসায় থাকিস না? এখন যা আমার জন্য কফি নিয়ে বাবার রুমে আয়। তারপর বাবার রুমে গেলাম। আমাকে দেখে বাবা উঠে বসলেন। দেখে বুঝলাম জ্বর এখন অনেক কমে গেছে। আমি গিয়ে বাবার পাশে বসলাম। বাবা আপনার জ্বর আসলো কেমন করে? রাতে কি বাইরে থেকে এসে গোসল করেছিলেন নাকি? হ্যাঁ, বাইরে থেকে এসে মাথা ব্যথা করতেছিল, তাই ভাবলাম গোসল করে ফেলি। এমন সময় নীলা কফি নিয়ে আসলো। কফি খেতে খেতেই বাবার সাথে কথা বললাম। আপনি জানেন না রাতে গোসল করলে আপনার প্রায় সময় জ্বর আসে, তাও গোসল করলেন কেন? মা তুমি নিষেধ করতে পারলেন না? আমি তো নিষেধ করেছিলাম, এ শুনে কার কথা? আমার কিছুই হয় নাই, এত চিন্তা করতে হবে না। আচ্ছা খাবার দাও, খেয়ে অফিসে যাইতে হবে। আপনার আজকে অফিসে যেতে হবে না, ম্যানেজারকে বলে দেন। আর মা, বাবার খাবার রুমে দিয়ে যাও আর নীলা আমার খাবার দে। তারপর খাওয়া শেষ করে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি 9টা 15 বাজে। অফিস শুরু হয় 9টা 30-এ। তাই বসে আজকের কাজের ফাইলগুলো দেখছিলাম। অফিসের সময় হয়ে গেছে, সবাই প্রায় চলে এসেছে। নাইমার সাইফও চলে আসলো। আসলে সাইফ আর নাইমা একসাথেই আসে। আর সাইফ নাইমার কেবিনে দিয়ে তারপর তার কেবিনে যায়। হাই নীল, কি খবর? এই তো ভালো। তোমার? এই কয়েকদিনে নাইমার সাইফের সাথে ভালোই বন্ধুত্ব হয়েছে, যার কারণে আপনি থেকে তুমি করেই বলি। এই তো ভালো। তারপর কাজ করতে থাকলাম। আজকে ম্যানেজারের উপরেই দায়িত্ব। হঠাৎ করেই অফিসের মেইন দরজার কাছে থেকে ম্যানেজারের উঁচু গলার আওয়াজ পাওয়া গেল। তাই আমিও সেই দিকে গেলাম। গিয়ে দেখি ম্যানেজার এক মেয়েকে অনেক কড়া কথা বলছে। কারণ মেয়েটার অফিসে আসতে মাত্র 8 মিনিট লেট হয়ে গেছে। মেয়েটা বলছে একটা সমস্যা থাকার কারণে লেট হয়ে গেছে। তাও ম্যানেজার অনেক কড়া কথা বলছে। তাই আমি ম্যানেজারকে বললাম, স্যার উনি তো বলছেই ওনার সমস্যা ছিল, তা এত কড়া কথা বলার দরকার কি? প্রতিদিন অনেক লেট করে আসলে এই কথাগুলো বলতে পারতেন। স্যারকে বললাম, কারণ আমি আমার আসল পরিচয় আগেই কাউকে জানাতে চাই না। আপনি নতুন কর্মচারী হয়ে এত কথা বলেন কেন? জানেন আমি আপনার চাকরি খেয়ে দিতে পারি। আর স্যার আজকে অফিসে আসবে না, সব কিছু আমাকে দেখতে হবে। তাই আমার মতো অফিস চালাবো। এখন আপনি আপনার কাছে যান। আচ্ছা। আর মেয়েটিকেও বললাম, আপনি ভেতরে গিয়ে কাজ করেন। ম্যানেজার তখন রাগী হয়ে আমাকে বলল, এই আপনার তো সাহস কম নয়,
যে আমার কাজে বাধা দেন? সৎ কাজে আমার সাহস সবসময় একটু বেশি থাকে। আমি কিন্তু আপনার চাকরি নিয়ে নেওয়ার ব্যবস্থা করব। যদি পারেন। এই বলে মেয়েটিকে সাথে নিয়ে আমার অফিসের ভেতরে ঢুকে কাজ করতে থাকলাম। তার 30 মিনিট পর দেখি বাবা আমাকে কল দিয়েছে। আমি কল কেটে দিলাম। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম, যেন আমার কথা কেউ না শুনতে পারে। তারপর বাবাকে কল দিলাম। হ্যাঁ, অফিসে কি হয়েছে ম্যানেজারের সাথে? তারপর আমি বাবাকে সব বললাম। আচ্ছা, তুমি কাজ করো। আচ্ছা বাবা, বাই। তারপর আবার কেবিনে ফিরে আসলাম। এমন সময় পিয়ন এসে বলে গেলেন ম্যানেজার আমাকে ডাকছে। তাই আমিও ম্যানেজারের কেবিনে গেলাম। ম্যানেজার কোনো কথা না বলে আমাকে কতগুলো ফাইল দিয়ে বলল আজকে শেষ করে দিতে। আচ্ছা স্যার, চেষ্টা করব। এটা আপনার বাবার অফিস না যে চেষ্টা করবে কাজ করবেন। ম্যানেজারের কথা শুনে রাগ উঠলেও নিজেকে ঠান্ডা রেখে বললাম, দেখেন আমি মানুষ, রোবট নই। আর কিছু না বলে কেবিনে ফিরে আসলাম। আমার হাতে এতগুলো ফাইল দেখে নাইমা বলল, এই কি এত ফাইল কেন? ম্যানেজার দিল, আজকে নাকি শেষ করতে হবে। এটা কেমন করে সম্ভব? কাজ করতে তো হবেই, দেখি শেষ হয় নাকি। তারপর কাজ করতে ভালোই লাগছিল। এমন সময় লাঞ্চ করার জন্য নাইমা ডাক দিল। আমি যেতে চাইলাম না, কারণ কাজগুলো শেষ করতেই চাইলাম। তাও পরে সাইফ আর নাইমা জোর করে নিয়ে গেল। গিয়ে দেখি আজকেও তিথি আর সামিরা বসে আছে, সাথে সকলের মেয়েটাও আছে। আমাকে দেখে মেয়েটি ধন্যবাদ দিল। তারপর ওদের সবাইকে সকলের কথা বলল। আর মেয়েটার সামিরা নাইমাদের বান্ধবী। মেয়েটার বয়ফ্রেন্ড আছে, আমাদের অফিসেই কাজ করে। লাঞ্চ করে বয়ফ্রেন্ডের সাথে। আজকে মেয়েটার বয়ফ্রেন্ড আসেনি, তাই আমাদের সাথে লাঞ্চ করতে বসেছে। মেয়েটার নাম নাহিদা, আর নাহিদার বয়ফ্রেন্ডের নাম সবুজ। এমন গল্প করতে করতে লাঞ্চ শেষ করে ওদের রেখেই আমি কেবিনে এসে আমার কাজে মন দিলাম। আমার এমন চলে আসা দেখে হয়তো ওরা সবাই অবাক হয়ে গেছে। তারপর নাইমা এসে তার কাজ শেষ করে আমার কাজে সাহায্য করতে লাগলো। এমন সময় তিথি আর সামিরা কফি নিয়ে আমার কেবিনের সামনে আসলো। এসে মার্জিয়া বলল, কি ব্যাপার, অনেক কাজ তো এখনো বাকি। হুম। আচ্ছা, আমার এখন কাজ নেই তেমন, আমাকে কিছু দেন, আমি শেষ করে দেই। তিথি আর সামিরার সাথে তেমন বন্ধুত্ব হয়নি, তাই আপনি করেই বলা হয়। তারপর ওরা দুইজন কাজে সাহায্য করলো। এতে অনেক তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে গেল। ফাইলগুলো ম্যানেজারের কেবিনে দিয়ে চলে আসলাম। তারপর অফিস টাইম শেষ হয়ে গেল। আজকে আমরা 6 জন একসাথেই বের হলাম। নাইদাও আমাদের সাথে বের হলো। আমার কাজে সাহায্য করার জন্য সবাইকে কফি অফার করলাম, কিন্তু তিথি কফি খেতে রাজি না, সে ফুচকা খাবে। তার কথা শুনে মেয়েরা সবাই হ্যাঁ বলে উঠলো। তারপর তাদের নিয়ে চলে গেলাম ফুচকা খেতে। কি অর্ডার দিলাম! মেয়েরা যে এত ভালোভাবে ফুচকা খেতে পারে আগে জানতাম না। আর গুলা ফুচকা বলতেই মনে হয় পাগল। যা, আজকে 4 জন মেয়েকে দেখে বুঝলাম, বিশেষ করে তিথি আর নাহিদা। কিন্তু আমি আগে কখনো ফুচকা খাইনি, তা ওদের খাওয়া দেখে অনেক কষ্টে অল্প খেলাম। ফুচকা খাওয়া শেষে বিল দিয়ে সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় গিয়ে বাবার সাথে দেখা করলাম। বাবা এখন প্রায় সুস্থ। রাতে বাসা থেকে খেয়েই ফ্ল্যাটে ফিরে আসলাম। ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে দেখি 10:30 বেজে গেছে। তাই ফেসবুকে না গিয়ে ঘুমিয়ে গেলাম। আমার গার্লফ্রেন্ডও নাই, তাই ফেসবুকে যাওয়া না যাওয়া একই কথা। আর আমি শুধু সময় কাটানোর জন্যই ফেসবুকে যাই। পরের দিন ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসার দিকে রওনা দিলাম। উদ্দেশ্য বাবাকে দেখতে যাওয়া। আর গতকালকে ম্যানেজার আমাকে এত কাজের চাপ দেওয়ায় বাবা কিছুটা রেগেছিলেন, যা বাবার সাথে রাতে কথা বলতে গিয়ে বুঝেছিলাম। তাই বাবাকে বুঝিয়ে বলতে হবে যেন আজকে ম্যানেজারকে গতকালকের জন্য কিছু না বলে। বাসায় গিয়ে কলিং বেল চাপার একটু পর কাজের লোক দরজা খুলে দিল। আমাকে দেখে সালাম দিয়ে চলে গেল। আর আমি বাবার রুমে চলে গেলাম। তারপর অনেক কথা বলে বাবাকে বোঝালাম। আমার আগের ধারণা ভুল ছিল, কারণ বাবা অনেকটাই রেগেছিলেন, কারণ তিনি অপ্রয়োজনে কারো উপরে কাজের চাপ দেওয়া পছন্দ করেন না। বাবা বুঝিয়ে সবার সাথে সকালের খাবার খেয়ে নীলাকে বাইকে করে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে আসলাম। বাবা আজকে অফিসে আসবে। আজকে আমার আসতে 3 মিনিট লেট হয়ে গেল, তাই আজকে ম্যানেজার আমাকে দাঁড় করালেন। হয়তো কারণ জিজ্ঞেস করবে। আমি কিছুটা বলতে যাব, তখনই বাবা এসে হাজির হলেন। তাই ম্যানেজার বাবাকে আমার লেটের কথা বললেন। বাবা আমাকে নিয়ে ওনার রুমে নিয়ে গেলেন। তারপর বাবার রুমে গিয়ে কফি খেয়ে আমার কেবিনে চলে আসলাম। আমাকে লেট করে আসতে দেখে নাইমা বলল, কি ব্যাপার নীল, আজকে তোমার লেট? আর স্যার ওনার রুমে নিয়ে তোমাকে কি বললেন? তেমন কিছুই না, কারণ জিজ্ঞেস করলেন। আমি বললাম, স্যার বোনকে কলেজে নামিয়ে দিতে গিয়ে লেট হয়ে গেছে। তারপর স্যার কিছু পরামর্শ দিলেন। স্যার অনেক ভালো, কিন্তু ম্যানেজারটা কেমন যেন। নাইমার সাথে কথা শেষ করে কাজে বোধ দিলাম। প্রতিদিনের মতো আজকেও সাইফ এসে আমাকে আর নাইমাকে ডেকে নিয়ে গেল। আজকে তিথি আসেনি, সামিরা এসেছে। আর নাহিদা তার বয়ফ্রেন্ডের সাথেই লাঞ্চ করতে বসেছে। তবে কয়েকদিনে প্রায় সবার সাথেই পরিচিত হয়ে গেছে।
লাঞ্চ খেতে খেতে সাইফ আজকে ফুচকা খাওয়ার অফার করলো। আমি না করলেও নাইমা জোর করতে না করতে পারলাম না। লাঞ্চ শেষে নাহিদা তার বয়ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করে দিল। তারপর অফিস শেষে সবাই ফুচকা খেতে চলে গেলাম। সামিরা মেয়ে হলেও আমার মতো তেমন ফুচকা খেতে পারে না, তাই তিথি, নাইমা আর নাহিদার সাথে বের হলে ওরা জোর করে খায়। সামিরাকে আমার ভালোই লাগে, আগে কখনো প্রেম করিনি, আর প্রেমের ব্যাপারে আমার তেমন ইচ্ছে হয় না। সামিরা দেখতে অনেক সুন্দর, যে কোনো ছেলে প্রেম করতে চাইবে। তিথি, নাইমার নাহিদাও কম সুন্দর নয়, তবে সামিরা কেমন যেন একটু বদমেজাজি, মাঝে মাঝে অল্প একটু কারণেই রাগ দেখায়, আমার সাথেও একটু কম কথা বলে। যাই হোক, সেদিনের মতো ফুচকা খেয়ে সবাই যার যার গন্তব্যে ফিরে গেলাম। এইভাবেই প্রতিদিন ফুচকা খেতে যাওয়া শুরু হয়ে গেল। এভাবে 2 মাস চলে গেল। সবার সাথে এখন অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। আর আমার প্রতিদিনের কাজ, ঘুম থেকে ওঠা, অফিসে যাওয়া, অফিসে এসে ফুচকা খেতে যাওয়া, এতদিনে ফুচকা ভালোভাবে খেতে শিখে গিয়েছি, আর অনেকটা ভালোই লাগে খেতে। আর প্রতি শুক্রবারে নীলাকে নিয়ে